হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে রাঙামতি তীরন্দাজের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। শুরুতে আমরা দেখতে পাচ্ছি রাঙামতি তো এখন একলব্যের সাথে একই বিছানায় শোবে। খুব হেজিটেট বোধ করছে, খুব অস্বস্তিতে পড়ে গেছে। সে কি করবে, খুব একদম নিজেকে আটোসাটো করে নিয়েছে এক কর্নারে। কি করবে, হাতটাও নিজের পিঠের মধ্যে গুজে নিয়েছে। তারপর দেখছে না, হাতটা বের করছে। এইভাবে ঘুম হয় নাকি? তাও খুব কষ্ট করে একবার তার উড়নবাবুর দিকে তাকাচ্ছে, একবার কি করবে বুঝতে পারছে না। এই করতে করতে লাইটটা অফ করে খুব কষ্টে ঘুমানোর চেষ্টা করছে। আর ওদিকে তার উড়নবাবু তো দিব্যি সে ঘুমোচ্ছে। ওদিকে দেখা যাচ্ছে রাতের অন্ধকারে বৃন্দা একজনের সাথে দেখা করতে গেছে। গাড়ি নিয়ে একজন ভদ্রলোক দেখা করতে এসেছে তার সাথে। বলছে যে শোনো, এমন একটা প্ল্যান করেছি না, আর রাঙাকে সত্যি কথা বলতে ভয় দেখাতে হবে, ভয়, যাতে তীরন্দাজিতে সে ভয় পায় এমন কিছু একটা সিচুয়েশন তার সামনে ক্রিয়েট করতে হবে। রাঙার তীরের ফলাতে আগার দিকে নাকি সে কোনো একটা বিষ লাগিয়ে দেবে, কোনো একটা সাপের খুব বিষাক্ত বিষ। আর সেটা যদি একবার রাঙার হাতে লাগে, সেই হাতটা যখন সে মুখে দেবে, কোনো ক্রমে যদি জিভে লেগে যায়, রাঙাকে আর কেউ বাঁচাতে পারবে না। এরকম একটা ভয়াবহ প্ল্যান করেছে বৃন্দা। তারপরে আবার বলছে যে কিন্তু তাতে কি হবে, রাঙাকে তো আমি মারতে চাই, কিন্তু এর তো আবার নিজে মরে গেলেও কিছু যায় আসে না। ওর তো যত পরোয়া ওর ফ্যামিলিকে নিয়ে, ওই একলব্য বসুকে নিয়ে। বলছে ওই পরিবার করেই মেয়েটা মরছে, ওর কাছে সবার আগে পরিবার, বুঝতে পারলে? সেই জন্য রাঙাকে ন্যাশনাল থেকে বের করতে গেলে আগে ওর পরিবারকে থ্রেট করতে হবে। এমন কোণঠাসা করতে হবে রাঙাকে, যাতে হয় সে শুধু ন্যাশনাল খেলবে, আর না হলে তার পরিবারকে বাঁচাবে। বৃন্দা বলছে আমি রাঙাকে ঠিক দেখে নেব, তুমি শুধু আমাকে বাইরে থেকে ঠিক এইভাবেই হেল্প করে যাও। কিন্তু বৃন্দা এমনই একজনের সাথে কথা বলছে, একজন সিক্রেট ভদ্রলোক, যার মুখ কিন্তু দেখা যাচ্ছে না। সেটা একটা সারপ্রাইজ। এদিকে হচ্ছে রাঙার সাথে কাণ্ড। রাঙা তো ঘুমিয়ে পড়েছে, একলব্য ঘুমিয়ে পড়েছে। এবার একলব্য ঘুমের ঘোরে ওই কোলবালিশটাকে জড়াতে রাঙার একেবারে কাছে চলে এসছে। আর রাঙার কাছে বেঁচে আছে এইটুকু জায়গা। রাঙা এক পাশ ঘুরে শুয়ে আছে। এবার ঘুমের ঘোরে রাঙাও ওই পাশেই ঘুরেছে, যেই পাশে ঠিক একলব্য ঘুরে আছে। তো এবার দুজনের মুখ কিন্তু একদম ঠেকে গেছে, একেবারে তারা কাছে চলে এসেছে। একলব্যের ঘুম কিন্তু তাও ভাঙেনি, রাঙার ঘুম কিন্তু ভেঙে গেছে। যেই চোখ খুলেছে অমনি দেখছে তার উড়নবাবু একেবারে তার মুখের সামনে। ও মা, এমন ভয় পেয়েছে, একবারে উল্টাতে গিয়ে সোজা বিছানার নিচে। তারপর তো পড়ে গিয়ে ও মাগো মরে গেলাম গো, বাবা গো, মাগো কি লাগলো, এইরকম করছে। একলব্যর ঘুমটা তখন ভেঙে যায়। ঘুম ভেঙে বলছে হাই তুলতে তুলতে, এ কি রাঙা, তুমি নিচে কি করছো? রাঙা তো রেগে যায়। তারপর বলছে পড়ে গেছি, তোকে না কতবার বলেছে এই বিছানার মধ্যে ঘুম হয়, এই এক হাত জায়গার মধ্যে কি করে ঘুমাই আমি বলতো? তার মধ্যে ওই এত বড় একটা কোলবালিশ মাঝখানটাতে রেখে দিয়েছিস, এইভাবে কি ঘুম হয়? আমি তো তোকে বললাম। গেল আমার কোমরটাই গেল মনে হয়। একলব্য বলছে কি বলছো, এত বড় জায়গায় তোমার শোয়া হচ্ছে না? আচ্ছা ঠিক আছে, নাও কোলবালিশটা সরিয়ে দিলাম বলে নিচে ফেলে দেয়। আর বলছে 6 ফুটের খাট নাও, 3 ফুট তোমার, 3 ফুট আমার। এবার তো কোলবালিশ সরিয়ে দিয়েছে মাঝখান থেকে। রাঙা এবার সই কি করে উপরে, ওর মাথা আরও খারাপ হয়ে গেছে। তাও তো মাঝখানে কোলবালিশের একটা সাপোর্ট ছিল। এবার রাঙা কি করবে? এরপর একলব্য বলছে নাও ঘুমিয়ে পড়ো। বলে তুই ঘুমানো, আমি উঠছি। এ বলে আর উঠতে পারে না। তখন একলব্য তার হাতটা বাড়িয়ে দেয় রাঙার দিকে। এবার রাঙা কোনো ক্রমে সে হাতটা ধরে উপরে উঠে বসে। এবার তো রাঙার উঠছে, বিছানাতে পারছে না, পাটা ধরে একলব্য সাহায্য করছে। রাঙা বলছে এ কী করছিস তুই? তখন রাঙা প্রণাম করছে, হাজার হোক স্বামী তার পা ধরেছে। তো এবার হচ্ছে একলব্য বলছে কি করছো এসব, ঘুমিয়ে পড়ো না, বন্ধ করো না এসব, রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়ো। এই বলে একলব্য ঘুমিয়ে যায়, আর তার ঢাকাটা রাঙার দিকে একটু বাড়িয়ে দেয়, রাঙাও যাতে ঢেকে ঘুমোতে পারে। রাঙা বলছে এবার কি করি, এবার তো ঘুমের থেকে ডিস্টার্বটাই হবে বেশি। একলব্য কিন্তু ঘুমিয়ে পড়েছে, তাও শুনতে পেয়েছে। ডিস্টার্ব কেন হবে, এত বড় একটা জায়গা করে দিলাম, এবার তো ফুটবল মাঠ লাগবে মনে হচ্ছে তোমার ঘুমোতে। রাঙা বলছে বাবা কি কান খাড়া রে ভাই। একলব্য বলছে 3 ফুট তার, 3 ফুট ওর, কিন্তু অলরেডি 2 ফুট সে আগে এক্সট্রাভাবে সরিয়ে রেখেছে। তারপর থেকে এসে সে এক গাদা জায়গা নিয়ে ঘুমোচ্ছে। রাঙার জন্য বেঁচে আছে সেই অল্পটুকু জায়গায়। এবার তো একলব্য জেগে যাচ্ছে, এই মেয়ে কেন ঘুমোয় না? বলছে তুই ঘুমা, রাঙা বলছে। তখন একলব্য পাশ ঘুরে ঘুমিয়ে পড়ে। এবার সকাল হয়ে গেছে ফাইনালি। দেখা যাচ্ছে একলব্য পুরো খাটটা জুড়ে একদম মাঝামাঝিতে ঘুমোচ্ছে, আর রাঙার নিচে বিছানা পেতে ঘুমিয়ে পড়েছে। এবার অদিতি ডাকতে এসছে তার দাদাকে, বৌদিকে। এবার তো অদিতির ডাক শুনে একলব্য উঠে পড়েছে। তা বলছে এই রাঙা ওঠো। পাশ ফিরে দেখে ওমা রাঙা নেই, আবার পড়ে গেছে নাকি? দেখছে না এই পাশে তো নেই, দেখছে ঠিক এই পাশে ডান পাশে নিচে বিছানা পেতে ঘুমিয়ে পড়েছে। তখন বলছে এই রাঙা ওঠো। ডাকার পর রাঙা একদম চমকে গেছে, ওঠে। বলে কি হয়েছে? বলে তুমি আবার নিচে শুয়ে পড়েছো। বলে দেখ ওইখানে আমার ওইভাবে ঘুম হচ্ছিল না রে, আমি আবার গদি পেতেই শুয়েছি কিন্তু দেখ। তখন বলছে ঠিক আছে, এত বড় জায়গা করে দিলাম, তাও তোমার ঘুম হলো না? বলো ও তুই বুঝবি না রে,
স্বামী স্ত্রীর মধ্যে ভাব ভালোবাসাটা না থাকলে না ওরকম এক বিছানাতে ঘুম হয় না। এবার তো একলব্য একটু ভাবতে থাকে ব্যাপারটা নিয়ে সিরিয়াসভাবে। আর এদিকে অদিতি ডেকেই চলে যাচ্ছে। রাঙা দরজাটা খুলতেই অদিতি বলছে, নিচে সত্যজিৎ স্যার এসছেন তোমার সাথে দেখা করতে। বলে, ও আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি আসছি। অদিতি চলে যায়। এরপরে রাঙাও যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে। আর এদিকে রাঙার বলা কথাটা কিন্তু একলব্য মনে মনে ভেবে যাচ্ছে যে স্বামী স্ত্রীর সম্পর্ক না থাকলে এক বিছানায় ঘুমানো যায় না। ওদিকে অদিতি সত্যজিৎকে চা করে দিয়েছে। বলছে, আমি কিন্তু চায়ে চিনি। বলে, হ্যাঁ আমি জানি আপনি চিনি ছাড়া চা খান। তো বলছে, ও আচ্ছা থ্যাংক ইউ। সত্যজিৎ বলছে, অদিতির মধ্যে তো একটা সফট কর্নার আছেই সত্যজিৎকে নিয়ে। সত্যজিৎ তো আর সেটা জানে না, তাই অদিতি এইটুকু খবর একদম রেখে ফেলেছে। অদিতি বলছে, আপনাকে একটা কথা বলবো। বলে, হ্যাঁ হ্যাঁ বলো না। বলছে, আপনি তো পুলিশ অফিসার, আচ্ছা আমি সিরিয়ালে অ্যাক্টিং করি, আপনি জানেন? বলে, না আসলে আমার তো সেভাবে সিরিয়াল দেখা হয় না। বলে, এ বাবা আপনি দেখেননি রাঙামাটি, আপন পর, এসব কোনো কিছুই দেখেননি? বলে, না নামগুলো খুব সুন্দর বাট আমার দেখা হয় না। বলে, ঠিক আছে আমি আপনাকে অ্যাপ পাঠিয়ে দেবো, আপনি সেই অ্যাপের মধ্যে দেখতে পাবেন। ওদিকে রাঙা এসে কিন্তু সবটা শুনছে আর মুচকি মুচকি হাসছে। অদিতির মনের মধ্যে কী চলছে সব বুঝতে পারছে রাঙামতি। বলছে যে আচ্ছা ঠিক আছে পাঠিয়ে দেবেন। তারপর বলছে, শুনুন না একটা হেল্প করবেন, আমার কাস্টিংয়ের একজন না আমাকে খুব ডিস্টার্ব করছে, খারাপ খারাপ ইঙ্গিত দিচ্ছে, আপনি একটু তাকে একটু সাহায্য করে দেবেন। তখন সত্যজিৎ বলছে, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, তুমি শুধু আমাকে নাম্বারটা দাও, তারপর দেখো আমি কেমন ওকে কেস দিই, এরকম বলছে। সেটা শুনেও রাঙামতি হাসছে। তখন বলছে, আচ্ছা ঠিক আছে আপনাকে আমি ওর সামনে গিয়ে দাঁড় করিয়ে দেবো, তারপর বুঝুক ঠেলা, এইভাবে বলছে। রাঙা দূর থেকে বেশ ভালোই মজা নিচ্ছে, ও বুঝতেই পারছে কিছু একটা চলছে। এবার রাঙা বলছে আর কি, বাবা বাড়িতে আমার মতো একজন বৌদি থাকতে তোকে এই কথাগুলো পুলিশকে বলতে হচ্ছে। অদিতি লজ্জা পেয়ে যায়। বলছে, এইসব লোককে তো আমি এইভাবে সায়স্তা করে ফেলতে পারি চুটকি বাজিয়ে। তাই বলছে, এইটুকুর জন্য তুই পুলিশ স্যারকে বলছিস কেন? তখন সত্যজিৎ বলছে, হ্যাঁ তোমার বৌদি তো এখন ক্রিমিনালদের খুব ভালো হ্যান্ডেল করে, তুমি তোমার বৌদিকেও বলতে পারো। রাঙা তো হাসছে। বলছে, রাঙামতি একবার যদি তীর আর ধনুক নিয়ে ওদের সামনে দাঁড়িয়ে পড়ে না, তাহলে গুন্ডারা একেবারে থরথর করে কাঁপবে। দেখা যাচ্ছে অদিতি একদম হাঁ করে তাকিয়ে আছে সত্যজিতের দিকে। রাঙা কিন্তু ফলো করেছে, সত্যই তো দেখতেই আছে। তারপর বলছে, না যদি তুমি চাও আমিও যেতে পারি সঙ্গে। মনে হচ্ছে সত্যজিতের মনেও একটা সফট কর্নার তৈরি হচ্ছে। রাঙার চোখে সবটাই পড়ছে। এরপরে রাঙা কিন্তু করে ওঠে, তাদের ধ্যান ভেঙে যায়। এরপর অদিতি লজ্জায় ওপরে চলে যায়। তখন সত্যজিৎ কিন্তু এবার তার দিকে তাকিয়ে আছে। এবার রাঙা হাসতে হাসতে বলছে, কিরে বল। বলছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রাঙা হাসছে এবার সত্যজিতেরও কাণ্ড দেখে। এবার রাঙার কাছে সত্যজিৎ কিছু এভিডেন্স নিয়ে এসেছে, সেইটাই দেখাচ্ছে রাঙাকে ফুটেজ দেখাচ্ছে, সিসিটিভি ফুটেজ, যেখানে বৃন্দা একেবারে ভিকিরির বেশি ওরকমই শাড়ি কাপড় পরে ও স্টেশনের ধারে ভিক্ষে করছে আর কি। তখন সত্যজিৎ বলছে, ওর এমন কি অবস্থা হলো যে বাড়ি থেকে বেরোতেই সোজা স্টেশন ওকে ভিক্ষে করতে হচ্ছে? রাঙা বলছে, সেটাই তো বুঝতে পারছি না, গতকালকে তোর মা এসে বাড়িতে এত বড় বাওয়াল করেছে, নাকি আমাদেরকে নাকি থানাতে ভরবে, বরদাদাবাবুকে নাকি থানাতে ভরবে, এইসব। তো রাঙা বলছে যে এরপরে কোনো ফুটেজ পেয়েছিস যে ওখান থেকে কোথায় গেছে? বলে, না ওটা এখনো জানা যায়নি যে এখান থেকে বৃন্দা কোথায় গেছে। রাঙা বলছে, বড় বৌদিদি যেখানেই আছে আমাদেরকে ইমিডিয়েট খুঁজে বের করতে হবে, তার কারণ বড় বৌদিদির কোনো ক্ষতি করার মানেই হচ্ছে এই পরিবারটার ক্ষতি করা, আর সেটা আমি কিছুতেই হতে দেব না। এদিকে পরের দিন এবার রাঙা প্র্যাকটিস করতে চলে এসেছে, সেখানে বৃন্দা জল ভরছে, শুনতে পেয়েছে রাঙা এসেছে। তো রাঙারকে এবার ডায়েট চার্ট ফলো করতে হবে, তার ফিটনেসের দিকে খেয়াল রাখতে হবে, তাই সে ডায়েট চার্টটা রাঙার বরকে পাঠিয়ে দিয়েছে। কোচ ম্যাডাম বলছে, তুই আমার বরকে পাঠিয়ে দিলি? বলে, হ্যাঁ ও মা বলেছিল যে পাঠাতে, তারপর তোমার সমস্ত মেডিকেল রিপোর্ট সব কিছু পাঠাতে বলেছিল। কত কেয়ারিং হাজব্যান্ড বলো তো। বলে, ও তুই বুঝবি না। বলে, ও মা এতে না বোঝার কি আছে, তোমাকে কিন্তু তোমার ফিটনেসটা নিয়ে একটু ধ্যান রাখতে হবে, কারণ ওটাতে একটু কিছু হলে কিন্তু তুমি কম্পিট করতে পারবে না। বৃন্দা তো সবটাই শুনছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এদিকে বৃন্দা এবার হাতে তীরগুলো নিয়েছে, যার আগাতে অলরেডি বিষ লাগিয়ে ফেলেছে। বলছে, নে রাঙা, এবার এই তীরটাই হবে তোর প্র্যাকটিসের মেন তীর, যেটা দিয়ে তুই এবার লেগে পড়ে। বিষটা একবার যদি তোর হাতে লেগে যায় না, তাহলে আমার কাজ একদম কমপ্লিট হয়ে যাবে। এই বলে রাঙার সামনে গিয়ে দাঁড়িয়েছে। রাঙা কিন্তু বেশ অনেকক্ষণ ধরে দেখছে, একটু অন্যরকম লাগছে তো দেখতে, তাই জন্যে। ওদিকে একলব্য সে ডায়েট চার্ট অনুযায়ী সমস্ত খাবার দাবার বাড়িতে কিনে নিয়ে গেছে, আর পিসি আর অদিতিকে একটু দেখে নিতে বলছে ব্যাপারগুলো। এর মধ্যে কিছু খাবার ফ্রিজে থাকবে, কিছু এমনি থাকবে। এই ডায়েট চার্টটা তাকে খুব স্ট্রিক্টলি ফলো করতে হবে, কারণ ওয়েট যদি একটুখানি বেড়ে যায় তাহলে কিন্তু ও আর ওকে কম্পিটিশন থেকে বাদ পর্যন্ত দিতে হতে পারে। তো সেই জন্য খুব স্ট্রিক্টলি এটা মেনটেন করতে হবে। বলছে, সবই তো ঠিক আছে একলব্য, কিন্তু এখানে তো ভাতের উল্লেখই নেই, আর ও তো ভাত ছাড়া কিছুই খেতে চায় না। ওদিকে ওপর থেকে ময়না নেমে আসছে, ব্যাগের মধ্যে খাবার দাবার দেখে হয়েছে তার। বলে, ভাত খেলে নাকি ফিট থাকে, যাওয়ার সময় পান্তা ভাত খেয়ে গেল। বলে, হ্যাঁ পান্তা ভাত খেয়ে গেল? বলে, হ্যাঁ। এদিকে একলব্য বলছে, না না আমাদেরকে খুব খেয়াল রাখতে হবে, একদম ওকে ভাত দেওয়া যাবে না। এদিকে ময়না এসেছে।
ঠিক কাজু আর কিশমিশের মানে বয়ামটা নিয়ে ফেলেছে। বলছে কাজু, কিত্তে দামি কাজু বাদাম, কিত্তে দামি কিশমিশ, সব রাঙার জন্য তাই না? রাঙার খেলবে তাই? বলছে হ্যাঁ মেজো বৌদি। বলছে যে বিয়ের আগে ওই বৃন্দার জন্য তুমি কত কি আনতে, আর আমার জন্যও আনতে চকলেট, কাজু, আর বিয়ের পর তো তুমি তোমার মেজো বৌদিকে ভুলেই গেছো। তখন হাসছে একলব্য আর বলছে মেজো বৌদি এক্সট্রা আছে, তুমি খেতে পারো। বলে তাই? আনন্দ পেয়ে যায়। আর যেই ওপর থেকে তার বর নেমে আসে সাত্তকী অমনি ভয়ে সব কটা ওদের হাতে দিয়ে দেয়। দেখলেই তো খ্যাক খ্যাক করে উঠবে সাত্তকী, সেই কারণেই। সাত্তকী যাচ্ছে তার বাবার ব্যাংকে। এটা শুনে একলব্য বলছে বাবার ব্যাংকে তুই কেন যাচ্ছিস? মানে সবখান থেকে কিভাবে টাকাটা মারিং করা যায় সেই ধান্দাতে থাকে আর কি সাত্তকী। বলছে বাবার ব্যাংকের কিছু কাগজপত্র আটকে আছে পেনশনের আর কি, নাহলে টাকা পয়সা ঠিকমতো পাবে না, আমাকেই তো দেখতে হচ্ছে, আমি ছাড়া আর কে দেখবে। একলব্য আর মনে অন্য কিছু না নিয়ে বলছে ভালো তো, ঠিকই আছে। দিয়ে একলব্য অদিতিকে একটু জল দিতে বলছে। বলছে জানিস তো এমনও দেখলাম কত ঝামেলা হয়ে আছে, বাবার টাকা পয়সা বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, তো সেই টাকা পয়সাগুলো যদি এক জায়গায় না আসে তাহলে তো পুরোটাই লস। একলব্য বলছে বাহ, খুব ভালো জিনিস, ভালো কথা, কর। শুধু তোকে একটাই কথা বলবো যে যাই করবি বাবা মাকে জিজ্ঞাসা করে তাদের পারমিশন নিয়ে করবি। সাত্তকী বলছে তোর কি মনে হলো আমি বাবা মার পারমিশন ছাড়া কাজ করছি, নাকি বাবা মার সব টাকা আমি ঝেড়ে দেবো, কোনটা? একলব্য বলছে না না, আমি সেই ভেবে কিন্তু বলিনি। সাত্তকী বলছে থাক। তারপর জিজ্ঞাসা করছে সকালবেলা যে পুলিশ অফিসার এসেছিল সে কি বলতে এসেছিল, বড় বৌদির ব্যাপারে কি বললো? এদিকে বৃন্দা তো একদম চূড়ান্ত অভিনয় শুরু করে দিয়েছে। এক তো হাঁটাচলা করতে পারছে না, নেংচে নেংচে হাঁটছে, আর দ্বিতীয়ত হচ্ছে সে এমনভাবে মানে কথা তো বলতে পারছে না, ওখানে তো ওইভাবে আছে যে কথা বলতে পারছে না, ওইভাবে আও আও মানে ওরকমভাবে একটু আলাদাই টাইপের মানে ওভার করছে আর কি সব কিছু। রাঙা আশ্চর্যজনকভাবে তাকিয়ে আছে, বলছে এ কে রে কোচ ম্যাডাম, কাকে নিয়ে এসছিস? কোচ ম্যাডাম বলছে না এই ছেলেটা না আসলে কথা বলতে পারে না, জানিস তো, খুব গরিব, কিন্তু খুব ওপর মহল থেকে তার জন্য মানে অফার এসেছিল আর কি, খুব পরিশ্রমী ছেলে। তখন এমনভাবে ইশারা করে রাঙাকে বলার চেষ্টা করছে, রাঙা কিছুতে বুঝতে পারছে না, মানে হাতে তীরগুলো নিয়ে এসছে, ওগুলো নিয়ে খেলতে বলছে রাঙাকে। তো রাঙা বলছে কি বলছে? কোচ ম্যাডাম বলছে ও আচ্ছা আচ্ছা, তার মানে এই তীরগুলো নিয়ে তোকে খেলতে বলছে, নে তো নাও রাঙা তুমি শুরু হয়ে যাও এই তীরগুলো নিয়ে। এবার রাঙা বলছে ঠিক আছে। এবার রাঙা তীরটাকে নিয়ে এবার তার নিশানায় দেবে আর কি। তখন কিন্তু রাঙার ফোনটা বেজে ওঠে। তখন রাঙার ফোনটা বেজে ওঠে, ভালোই হয়েছে, তখন তীরটার সামনে যে রাঙার হাতটা লাগতে যাবে কি, রাঙা বেঁচে যায়। বৃন্দা তো বলছিস এখনই ফোনটা আসার হলো। কোচ ম্যাডাম বলছে রাঙা তোমার ফোনটা বন্ধ করো। রাঙা বলছে মাফ করে দে রে দিদিভাই, আসলে আমি না মানে বুঝতে পারিনি। তখন ফোনটা রিসিভ করে, দেখছে পুলিশ স্যার ফোন করেছে। আর বৃন্দা বুঝতে পেরেছে সত্যিই সিনহা ফোন করেছে। কেন? সত্যিই তো একটা মানে আলাদাই ভয়ঙ্কর খবর দেওয়ার জন্য ফোন করেছে, মানে খুব ইম্পর্টেন্ট খবর। বলছে যে আমরা একজন সাপুড়েকে ধরে এনেছি। বলে সাপুড়ে কেন? বলছে যে আমরা এক্ষুনি একাডেমিতে আসছি, তুমি কোথায় আছো? বলে আমি একাডেমিতেই আছি। বলে তোরা একাডেমিতে আসছিস কেন, সাপের বিষের সঙ্গে সম্পর্কটাই বা কী? তখন বলছে আমি আসছি, এসে সবটা বলছি। রাঙা কিন্তু এটা শুনে বেশ অবাক হয়ে যায়। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আশা করি তোমাদেরকে পর্ব ভালোই লেগেছে। তো সেটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। দেখা হচ্ছে আগামীকালকে। পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দাতে চোখ রাখবে। টাটা।